আমাদের আজকের আলোচনার বিষয় মস্তিষ্ক। কে চালায় একে? আমরা কি আসলেই আমাদের নিজেদের জীবনের গল্পের লেখক? নাকি পর্দার আড়ালে অন্য কেউ সুতো নাড়াচ্ছে? ঠিক তাই। আমাদের হাতে একটি অসাধারণ উৎসের সারাংশ আছে, যা মস্তিষ্কের ভেতরের এই রহস্যময় জগৎটা নিয়ে বেশ গিপকে অনুসন্ধান করে। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। অবশ্যই। এই আলোচনাটা অনেকটা নিজের জাহাজের ক্যাপ্টেনকে তা খুঁজে বের করার মতো। আমরা তো ভাবি আমরাই স্টিয়ারিং হুইল ধরে আছি। হ্যাঁ, কিন্তু প্রায় ৯০ বিলিয়ন নিউরনের এই বিশাল ক্রু মেম্বারদের মধ্যে এমনও অনেকে আছে যারা আমাদের অগোচরেই জাহাজ চালাচ্ছে। আজ আমরা দেখব আমাদের পরিচিত আমি ধারণাটি। যাকে আমরা এত বিশ্বাস করি। হ্যাঁ, সেটা কতটা মজবুত আর কতটা ঠুনকো। এই বিষয়টা নিয়ে ভাবলেই আমার প্রথম যে উদাহরণটা মাথায় আসে সেটা খুব সাধারণ। ধরুন ঠিক করা ছিল টেলিভিশনে 2টো পর্ব দেখেই ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, এটা তো প্রায়ই হয়। কিন্তু সম্বিত ফিরল যখন, তখন দেখি প্রায় পুরো সিজনটাই দেখে ফেলেছি। এই যে কয়েক ঘন্টার নিয়ন্ত্রণহীন অবস্থা, এর পেছনেও তো আমাদের মস্তিষ্কেরই এক অদ্ভুত খেলা। একদম। তবে উৎস বলছে কিছু ক্ষেত্রে এই অচেতন অবস্থা আরও অনেক চরম পর্যায়ে পৌঁছাতে পারে। যেমন ধরুন স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটা। রাইট। উৎসে একজন স্লিপ ওয়াকারের এক অবিশ্বাস্য ঘটনার কথা বলা হয়েছে। তিনি ঘুমের মধ্যেই তার রান্নাঘরের দেয়ালে নিখুঁত একটা ত্রিভুজ এঁকে ফেলেছিলেন। বলেন কি? নিখুঁত ত্রিভুজ। হ্যাঁ। সকালে ঘুম থেকে ওঠে তিনি নিজেই অবাক। তার কোনো ধারণাই নেই যে এটা কে বা কিভাবে করেছে। 1 মিনিট, এটা তো ঘুমের মধ্যে এদিক ওদিক হাঁটার মতো সাধারণ ব্যাপার না। এর জন্য তো মনোযোগ আর শারীরিক দক্ষতার একটা সমন্বয় দরকার। এটা কিভাবে সম্ভব? এখানেই তো আসল রহস্যটা। ঘুমের মধ্যে তো মানুষ হাঁটা, খাওয়া, এমনকি আমি শুনেছি গাড়ি চালানোর মতো জটিল কাজও করে ফেলে। ঠিক। গবেষণায় দেখা গেছে স্লিপ ওয়াকিংয়ের সময় মস্তিষ্কের কিছু অংশ, যেমন ধরুন মোটর কর্টেক্স, যেটা আমাদের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, একদম। ওই অংশটা পুরোপুরি জেগে থাকে। কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স, যাকে আমরা আমাদের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত গ্রহণ আর আত্মসচেতনতার সিইও বলতে পারি, আচ্ছা। সে তখন গভীর ঘুমে। তার মানে আপনার শরীর কাজ করতে পারে, কিন্তু যে সত্তাটি নিজেকে আমি বলে পরিচয় দেয় তার কোনো নিয়ন্ত্রণই থাকে না। তার মানে জাহাজের ক্যাপ্টেন ঘুমিয়ে, কিন্তু ইঞ্জিন রুমের কর্মীরা নিজেদের মতো করে জাহাজ চালাচ্ছে। চমৎকার বলেছেন। ঠিক তাই। তার মানে আমাদের সচেতন আমি ঘুমিয়ে থাকলেও মস্তিষ্ক দিব্যি জটিল কাজ চালিয়ে যেতে পারে। এটা তো গেল একটা প্রাকৃতিক অবস্থা। কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে চেতনাকে পুরোপুরি বন্ধ করে দিই, যেমন ধরুন অ্যানেস্থেশিয়ার সময়, তখন ঠিক কি ঘটে? খুব ভালো প্রশ্ন। অ্যানেস্থেশিয়ার সময় মস্তিষ্কের তরঙ্গের এক নাটকীয় পরিবর্তন হয়। তাই নাকি? হ্যাঁ, একজন সজাগ মানুষের মস্তিষ্কের তরঙ্গগুলো খুব জটিল, বিশৃঙ্খল আর সক্রিয় থাকে, যেমন একটা শহরের ব্যস্ত বাজারের মতো। হাজারো কথোপকথন একসাথে চলছে। ওয়াহ, দারুণ উপমা। কিন্তু অ্যানেস্থেশিয়ার প্রভাবে সেই তরঙ্গগুলো ধীর, অলস এবং প্রায় সরল রৈখিক হয়ে যায়। ব্যস্ত বাজারটা যেন হঠাৎ করে একটা শুনশান প্রান্তরে পরিণত হয়। ও, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার মানে চেতনা কোনো একটা সুইচ নয় যে অফ করে দিলাম, বরং এটা একটা নেটওয়ার্কের মতো। তাহলে কি এই নেটওয়ার্কের কোনো কেন্দ্রবিন্দু আছে? নির্দিষ্ট একটি জায়গা নয়, তবে যোগাযোগের কেন্দ্রবিন্দু অবশ্যই আছে। থ্যালামাস নামে মস্তিষ্কের গভীরে থাকা একটি অংশ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যালামাস? হ্যাঁ, এটাকে আপনি একটা দেশের সেন্ট্রাল এয়ারপোর্ট বা রেলওয়ে জাংশনের সাথে তুলনা করতে পারেন। শরীরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত তথ্য এখানেই প্রথমে আসে। আচ্ছা, একটা হাবের মতো। এক্স্যাক্টলি। এবং তারপর মস্তিষ্কের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। অ্যানেস্থেশিয়ার ওষুধগুলো ঠিক এই কেন্দ্রীয় হাবের যোগাযোগ ব্যবস্থাকেই অকেজো করে দেয়। ও আচ্ছা, ফলে তথ্য আসা যাওয়া বন্ধ হয়ে যায় এবং আমরা চেতনা হারাই। ঠিক তাই। যোগাযোগেরই ধারণাটি যে কতটা গুরুত্বপূর্ণ তা আরও অদ্ভুতভাবে দেখা যায় স্প্লিট ব্রেন বা বিভক্ত মস্তিষ্কের রোগীদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো নিউরোসায়েন্সের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়গুলোর একটা। মারাত্মক মৃগীরোগের চিকিৎসার জন্য কিছু ক্ষেত্রে 2টি হেমিস্ফিয়ারের সংযোগকারী স্নায়ুগুচ্ছ কর্পাস ক্যালোসাম সেটা কেটে ফেলা হয়। এর ফলে যা দেখা যায় তা তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য। যেমন একটি পরীক্ষায় দেখা যায় সাধারণ মানুষ একই সাথে 2 হাতে 2টি ভিন্ন চিত্র আঁকতে পারে না। আপনি চেষ্টা করে দেখতে পারেন।
এক হাতে ত্রিভুজ আর অন্য হাতে বৃত্ত আঁকতে গেলে। দুটোই তালগোল পাকিয়ে যাবে জানি। হ্যাঁ, কারণ দুই হেমিস্ফিয়ারের সংকেত একে অপরের কাজে বাধা দেয়। কিন্তু স্প্লিট ব্রেন রোগীদের ক্ষেত্রে এই বাধা দেওয়ার কোনো উপায় নেই। কারণ দুটি হেমিস্ফিয়ারের মধ্যে কোনো যোগাযোগই নেই। একদম। তাদের এক হাত যখন একটি নিখুঁত বৃত্ত আঁকছে, অন্য হাত তখন সম্পূর্ণ ভিন্ন আরেকটি চিত্র, যেমন একটি বর্গক্ষেত্র, অনায়াসে এঁকে ফেলে। যেন একটি খুলির ভেতরে দুটি আলাদা মন কাজ করছে। ঠিক তাই। অবিশ্বাস্য। তার মানে একটা মানুষের মাথার ভেতরে দুটো আলাদা সত্তা বাস করতে পারে, যারা একে অপরের সম্পর্কে জানেই না। এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। বিষয়টা আসলেই সেরকম। সবচেয়ে চমকপ্রদ পরীক্ষাটি ছিল জো নামের একজন রোগীকে নিয়ে। আমরা জানি আমাদের মস্তিষ্কের বাম হেমিস্ফিয়ার কথা বলতে পারে, কিন্তু ডান হেমিস্ফিয়ার পারে না। জোর ডান হেমিস্ফিয়ারে, যেটা বাম চোখ দিয়ে দেখে, সেখানে টেক্সাস শব্দটি দেখানো হয়। এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে কি দেখেছে, তার কথা বলা বাম হেমিস্ফিয়ার যে কিছুই দেখেনি। সে কি উত্তর দেয়? খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, কিছু না। কিন্তু তার ডান মস্তিষ্ক তো দেখেছে, তাহলে সেটার কি হলো? এখানেই আসল মজা। এরপর জোকে বলা হয় বাম হাত দিয়ে, যার ডান মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত, কিছু আঁকতে। আর সে এঁকে ফেলে। সাথে সাথে সে একটি কাউবয় হ্যাট এঁকে ফেলে, যা টেক্সাসের একটু প্রতীক। তার মানে তার ডান মস্তিষ্ক শব্দটি দেখেছে, বুঝেছে এবং সে অনুযায়ী কাজও করেছে। কিন্তু তার সচেতন কথা বলা সত্তাটি এই পুরো ব্যাপারটি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। একদম। এই ঘটনাটি প্রথমবার জোরালোভাবে প্রমাণ করে যে আমাদের একক সত্তার ধারণাটি আসলে একটি ভ্রিভ্রম। আমাদের ভেতরের আমি আসলে কোনো একক সত্তা নয়, বরং মস্তিষ্কের বাম গোলার্ধে তৈরি করা একটি গল্প মাত্র। একজন গল্পকার যে বাকি সব কিছুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে চলেছে। ঠিক। যদি আমাদের আমি সত্তাটা কেবলই একজন গল্পকার হয়, তাহলে আমাদের সিদ্ধান্তগুলো সেগুলো কতটা আমাদের নিজেদের, এর ওপর বাইরের বা ভেতরের কি প্রভাব রয়েছে, যেমন ধরুন আবেগ। এই প্রভাবগুলো অনেক। উৎসে একটি বিনিয়োগ খেলার পরীক্ষার কথা বলা হয়েছে। অংশগ্রহণকারীদের এমন পরিস্থিতিতে ফেলা হয় যেখানে লোভ এবং অপরাধবোধের মতো অনুভূতি তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আচ্ছা। ব্রেন স্ক্যানে দেখা যায় যখন কেউ অনৈতিকভাবে বেশি লাভ করার পর অপরাধবোধে ভোগেন, তখন তাদের মস্তিষ্কের ইনসুলা নামক একটি অংশ সক্রিয় হয়ে ওঠে। ইনসুলা? হ্যাঁ, এই ইনসুলা আমাদের গাট ফিলিং বা সহজাত অনুভূতির জন্য দায়ী। আর এই অনুভূতিকে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স তাহলে আমাদের নৈতিকতা আর সামাজিক আচরণের কেন্দ্র। এটি ক্ষতিগ্রস্ত হলে কি হতে পারে তার সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো ফিনিয়াস গেজ। ও হ্যাঁ, ফিনিয়াস গেজ। ১৯ শতাব্দীর এই রেল শ্রমিকের মাথার খুলি ভেদ করে একটি লোহার রড চলে যায়, তার প্রিফ্রন্টাল কর্টেক্সকে প্রায় পুরোটাই ধ্বংস করে দেয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। তার স্মৃতি বা হাঁটা চলার ক্ষমতাও ঠিক ছিল, কিন্তু তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে গিয়েছিল। হ্যাঁ, ফিনিয়াস গেজের ঘটনাটি নিউরোসায়েন্সের ইতিহাসে একটা মাইল ফলক। দুর্ঘটনার আগে গেজ ছিলেন একজন দায়িত্ববান, ভদ্র এবং সবার প্রিয় মানুষ। কিন্তু দুর্ঘটনার পর তিনি হয়ে ওঠেন অধৈর্য, অশ্রদ্ধাশীল, খামখেয়ালি এবং অভদ্র। একদম। তার স্মৃতি, ভাষা, যুক্তি সব ঠিক ছিল, কিন্তু যে জিনিসটা তাকে ফিনিয়াস গেজ বানাতো, তার চরিত্র, সেটাই হারিয়ে গিয়েছিল। এই ঘটনাটি প্রথমবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ব্যক্তিত্ব, আমাদের নৈতিকতা, এগুলো কোনো বায়বীয় আত্মা নয়, বরং মস্তিষ্কের সামনের দিকের কিছু মাংসপিণ্ডের ওপর নির্ভরশীল। ঠিক। তাহলে প্রভাব শুধু আবেগ বা মস্তিষ্কের আঘাত নয়, বংশগতও হতে পারে, এমন কিছু যা আমাদের জন্মেরও আগের ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, এবং এই ধারণাটা আরও বেশি অবিশ্বাস্য। একটি গবেষণায় পুরুষ ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়। ইঁদুরের ওপর? হ্যাঁ, তাদের অ্যালমন্ডের গন্ধ শোকানোর সাথে সাথেই পায়ে একটি হালকা ইলেকট্রিক শক দেওয়া হয়। বারবার এটা করার ফলে ইঁদুরগুলো অ্যালমন্ডের গন্ধ পেলেই ভয়ে জমে যেতে শেখে। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের পরবর্তী প্রজন্মে জন্ম নেওয়া ইঁদুরগুলো, যারা জীবনে কখনো ইলেকট্রিক শক পায়নি বা অ্যালমন্ডের গন্ধের সাথে তাদের কোনো খারাপ অভিজ্ঞতাও নেই, তারাও ভয় পেত। তারাও প্রথমবার অ্যালমন্ডের গন্ধ পেয়েই ভয়ে জমে গিয়েছিল। এক মিনিট, তার মানে পূর্বপুরুষের ভয় বা ট্রমা পরবর্তী প্রজন্মের আচরণকে নিয়ন্ত্রণ করছে? এটা তো জেনেটিক মেমোরির মতো শোনাচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর কারণ হল এপিজেনেটিক্স, মানে
পূর্বপুরুষের ভয়াবহ অভিজ্ঞতা বা ট্রমা পরবর্তী প্রজন্মের জিনের কার্যকলাপকে প্রভাবিত করতে পারে। জিনের কার্যকলাপকে? হ্যাঁ, বিজ্ঞানীরা দেখেছেন ওই ইঁদুরের বাচ্চাদের নাকে অ্যালমন্ডের গন্ধ শোকার জন্য যে রিসেপ্টর কোষ তা জন্মগতভাবেই অনেক বেশি ছিল। অর্থাৎ তাদের দাদুর ভয়াবহ স্মৃতি যেন তাদের জীববিজ্ঞানের অংশ হয়ে গিয়েছিল। যাতে তারা ভবিষ্যতে ওই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারে। ঠিক তাই। এটা ভাবলে অবাক হতে হয় যে আমাদের অনেক অজানা ভয় বা আচরণের উৎস হয়তো আমাদের পূর্বপুরুষদের কোনো ভুলে যাওয়া অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের অচেতন প্রক্রিয়া, খণ্ডিত মন, আবেগ, মস্তিষ্কের গঠন, এমনকি পূর্বপুরুষের অভিজ্ঞতা, এই সব কিছুই যদি আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, তাহলে আমাদের ইচ্ছা শক্তি বা নিয়ন্ত্রণের অনুভূতি, মানে সেন্স অফ এজেন্সি, সেটা আসলে কতটা বাস্তব? এই অনুভূতিটিও বেশ ঠুনকো এবং এটিও মস্তিষ্কের তৈরি করা আরেকটি গল্প। তাই? হ্যাঁ, একটি অসাধারণ পরীক্ষায় ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন বা টিএমএস নামের একটি যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্র দিয়ে মাথার খুলির বাইরে থেকে চুম্বকীয় সংকেত পাঠিয়ে মস্তিষ্কের মোটর কর্টেক্সকে উত্তেজিত করা যায়। মানে আঙ্গুল বা হাত নাড়ানো যায়? হ্যাঁ, আর এই পরীক্ষার সবচেয়ে মজার অংশটি ছিল যখন একজন অংশগ্রহণকারী নিজে থেকে আঙ্গুল নাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ঠিক পর মুহূর্তেই, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে, গবেষকরা টিএমএস যন্ত্র দিয়ে তার আঙুলটি নাড়িয়ে দিতেন। একদম, তখন সেই ব্যক্তি প্রায়ই বলতেন যে আঙুলটা আমি নাড়াইনি, যন্ত্রটি নাড়িয়েছে। যদিও আঙুল নাড়ানোর সিদ্ধান্তটি কিন্তু তারই ছিল। এই বিষয়টা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। ঠিক এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এর থেকে বোঝা যায় আমাদের নিয়ন্ত্রণের অনুভূতি বা আমি এটা করেছি বোধটা শুধু কাজ করার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, বরং কাজটি হওয়ার পর মস্তিষ্ক যে প্রতিক্রিয়া বা ফিডব্যাক পায় তার ওপরও নির্ভর করে। একদম। যখন আমাদের ভেতরের সিদ্ধান্ত আর বাইরের শারীরিক প্রতিক্রিয়ার মধ্যে সময়ের সামান্য গরমিল হয়, তখনই নিয়ন্ত্রণের অনুভূতিটা ভেঙে পড়ে। আমাদের মস্তিষ্ক যেন ঘটনা ঘটার পরের একটি ব্যাখ্যা তৈরি করে। যদি সবকিছু ঠিকঠাক মেলে, তাহলে সে বলে, এটা আমি করেছি। আর না মিললে বলে, এটা আমার দ্বারা হয়নি। তাহলে সারসংক্ষেপ কী দাঁড়ালো? আমরা দেখলাম আমাদের অচেতন মস্তিষ্ক ঘুমের মধ্যে দেয়ালে ছবি আঁকতে পারে, চেতনাকে একটা শহরের যোগাযোগ ব্যবস্থার মতো বন্ধ করে দেওয়া যায়। একটি খুলির ভেতর দুটো মন থাকতে পারে। এবং আমাদের সিদ্ধান্তগুলো আবেগ, সমাজ, এমনকি পূর্বপুরুষের অভিজ্ঞতা দ্বারাও প্রভাবিত হয়। এই সব কিছুর পর তো মনে হচ্ছে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে। কিন্তু উৎসের শেষটা বেশ অবাক করার মতো। তাই? হ্যাঁ, কারণ এতক্ষণ আমরা নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা নিয়ে কথা বললাম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় এই সচেতন নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াটা উল্টো ভালো ফল দেয়। কিভাবে? একটি পরীক্ষায় একজন ফ্রিস্টাইল র্যাপারকে এমআরআই মেশিনের ভেতরে র্যাপ করতে বলা হয়। দেখা যায় যখন তিনি মুখস্থ লিরিক বলছেন, তখন তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বেশ সক্রিয়। সেই আত্মসচেতন সিইও। হ্যাঁ, কিন্তু যখন তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিক র্যাপ করছেন, মানে ইম্প্রোভাইজ করছেন, তখন তার প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপ নাটকীয়ভাবে কমে যাচ্ছে। অর্থাৎ সচেতনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা, নিজেকে বিচার করার প্রবণতা ছেড়ে দিলে তার সৃজনশীলতার দরজা খুলে যাচ্ছে। একদম, অনেকটা দক্ষ ক্রীড়াবিদদের মতো, যারা কোনো চাপ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে খেললে ভালো খেলেন। কিন্তু অতিরিক্ত সচেতন হলেই সহজ ভুল করে বসেন, যাকে আমরা ইন দ্য জোন থাকা বলি। ঠিক তাই। আমাদের মস্তিষ্ক আসলে একটি অর্থ তৈরির যন্ত্র। সে প্রতিনিয়ত চারপাশের এলোমেলো তথ্য দিয়ে একটি সুসংগত গল্প তৈরির চেষ্টা করে। আর একটা একক নিয়ন্ত্রক সত্তার অনুভূতি তৈরি করাও সেই অর্থ তৈরিরই একটি অংশ। একদম। এর মানে এই নয় যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই বা ইচ্ছাশক্তি একটি বিভ্রম, বরং এর মাধ্যমে আমরা নিজেদের সম্পর্কে একটি গভীর এবং বাস্তবসম্মত ধারণা পাই। আমরা শুধু আমাদের সচেতন সত্তা নই, আমরা আমাদের সচেতন এবং অচেতন সত্তার এক সম্মিলিত, জটিল এবং অসাধারণ রূপ। ঠিক। উৎস বলছে, জীবন কোনো স্ক্রিপ্ট মেনে চলে না, আর আমরা সবাই সৃজনশীল, কারণ প্রতিনিয়ত আমাদের অপরিকল্পিত পরিস্থিতির মোকাবেলা করতে হয়। যদি সচেতন নিয়ন্ত্রণকে শিথিল করে সৃজনশীলতাকে উন্মুক্ত করা যায়, তাহলে দৈনন্দিন জীবনের অন্যান্য ক্ষেত্রে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ ছেড়ে দিলে কি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে? নিয়ন্ত্রণ হারানো আর নতুন এক ধরনের স্বাধীনতা পাওয়ার মধ্যে সীমারেখাটি ঠিক কোথায়?